প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রম বাজার। চীনে শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক ২৬ জুন। বেনজিরকে ফেরাতে নথি পাঠানো হয়েছে দুবাইয়ে। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা, সন্ত্রাস নির্মূলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরেই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ খুন দাবি পরিবারের। মাস্টার মাইন্ড জিসান, মামলা ডিবিতে হস্তান্তর। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আমি ওমর ইনান। দেখছিলেন শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রম বাজার। এছাড়া চীনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে ২৬ জন। সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় তিনি আরও বলেন, সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হবে। সরকার গঠনের পর থেকে কূটনৈতিক মহলে আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। দিল্লি নাকি বেইজিং, কোন সমীকরণে এগুবে ঢাকা? তবে সেই বিতর্কে না জড়িয়ে প্রথম সফরে তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার ২ দিনের সফরে কুয়ালালামপুরে ২৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আলোচনায় মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাবে আসিয়ানে অন্তর্ভুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন। ২২ জুন পত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ২২ জুন সন্ধ্যাতেই মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী ২২ জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। সফরে অভিন্ন নদীর ইস্যুতে হবে সবিস্তার আলোচনা। তিস্তা মহাপ্রকল্প পাবে বাড়তি গুরুত্ব। বাজেট সহায়তা নিয়ে সরাসরি কোনো আলোচনায় যাবে না ঢাকা, তবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চীনের বেসরকারি খাতের দিকে নজর রাখবে বাংলাদেশ। ২ চুক্তি আর ১৩ সমঝোতা স্বাক্ষর সহ মোট ১৭টি ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করবে ঢাকা বেইজিং। চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরও বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে আরও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বশের প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারত নাকি চীন, এই প্রশ্ন বড়ভাবে ছিল কূটনৈতিক মহলে। তবে বাংলাদেশ বেছে নিল তৃতীয় দেশ মালয়েশিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথেই তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে সবিস্তার আমার করা স্টার এক্সপ্লেনারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, কিন্তু গন্তব্য দিল্লি কিংবা বেইজিং নয়। যেখানে ভারত ও চীন দু পরাশক্তি আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে তারেক রহমান বেছে নিয়েছেন তৃতীয় একটি দেশ মালয়েশিয়া। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এই সফরে গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, হালাল অর্থনীতি ও কর্মী প্রেরণ। এটা কি শুধুই একটি রাষ্ট্রীয় সফর, নাকি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির প্রথম ভূ রাজনৈতিক বার্তা? একদিকে ভারতের আমন্ত্রণ, অন্যদিকে চীনের বিশাল বিনিয়োগের হাতছানি। দেশের ভেতরে ভারত বিরোধী জনমত, বাইরে ভারত চীন প্রতিযোগিতা। এর মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমানের প্রথম পদক্ষেপ কাকে খুশি করবে, কাকে বার্তা দেবে, আর কাকে অপেক্ষায় রাখবে? মালয়েশিয়ায় কেন? দিল্লি বেইজিং বিতর্ক এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষার হিসাব। আর সবচেয়ে বড় প্রশ্ন,
এ কি বিএনপির নতুন পররাষ্ট্রনীতির সূচনা, নাকি মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথেই আন্তর্জাতিক আস্থা অর্জনের নতুন সংস্করণ? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অলিখিত বাস্তবতা আছে। ভারত ও চীন দুদেশই ঢাকার জন্য গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের সঙ্গে রয়েছে ভৌগোলিক বাস্তবতা, নিরাপত্তা ও সংযোগের সম্পর্ক। অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন ও অবকাঠামো অংশীদারদের অন্যতম। আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে নতুন সরকারের প্রথম কূটনৈতিক পদক্ষেপ সবসময় বাড়তি গুরুত্ব পায়। সে কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন দিল্লি সফরের। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও পাঠিয়েছিলেন বেইজিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণ, কিন্তু শেষ পর্যন্ত কোনো আমন্ত্রণেই প্রথম সফরের গন্তব্য হয়নি। কেন? কারণ বিশ্লেষকদের মতে প্রথম সফর যদি ভারত হতো তাহলে চীনপন্থী বার্তার অভিযোগ উঠতে পারত না ঠিকই, কিন্তু দিল্লির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ার সমালোচনা তৈরি হতে পারত। আবার প্রথম সফর যদি চীন হতো তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠতে পারত। অর্থাৎ প্রথম পদক্ষেপেই এক পক্ষকে অগ্রাধিকার দেয়া হলে অন্য পক্ষের কাছে ভুল বার্তা যাওয়ার ঝুঁকি ছিল। তাই কূটনৈতিকভাবে সবচেয়ে নিরাপদ ও কৌশলগত সমাধান একটি তৃতীয় দেশ। আর সেই জায়গায় মালয়েশিয়া হয়ে উঠেছে আদর্শ পছন্দ। মালয়েশিয়ার কথায় যদি বলি, মালয়েশিয়া শুধু একটি বন্ধু রাষ্ট্র নয়, বাংলাদেশের লাখ লাখ প্রবাসী কর্মীর অন্যতম গন্তব্য দেশ এটি। বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করা, অবৈধ শ্রমিকদের বৈধতা দেয়া, নতুন কর্মসংস্থান তৈরি করা, এসব ইস্যু সরাসরি বাংলাদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত। এর পাশাপাশি শিক্ষা, বিনিয়োগ, প্রযুক্তি এবং উৎপাদন খাতেও দুদেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মালয়েশিয়া সফরের পরে তারেক রহমান যাচ্ছেন চীনে, আর সেখানে রয়েছে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অধ্যায়। সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সইয়ের আশা করছে ঢাকা, যেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। আলোচনায় আছে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু, চীনা অর্থনৈতিক অঞ্চল, বৈদ্যুতিক গাড়ি শিল্প, কৃষি প্রযুক্তি এবং বিনিয়োগ বৃদ্ধি। এখানেই মা ও ছেলের প্রথম বিদেশ সফরের মধ্যে একটি অদ্ভুত মিলও খুঁজে পাওয়া যায়। খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রথম বড় বিদেশ সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আস্থা অর্জন এবং নতুন সরকারের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা। তারেক রহমানও একই কাজ করছেন। পার্থক্য শুধু গন্তব্যে নয়, সময়ের বাস্তবতায়। খালেদা জিয়া বার্তা দিয়েছিলেন এক শক্তি কেন্দ্রিক বিশ্বের কাছে, তারেক রহমান বার্তা দিচ্ছেন বহু শক্তি কেন্দ্রের বিশ্বের কাছে। অন্য প্রসঙ্গ, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সব নথি দুবাই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুরে সন্ত্রাস নির্মূলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 23 জুন নাশকতা চালাতে পারে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এমন একটি চিঠি ইস্যু করা হয় অধীনস্থ সংস্থাগুলোতে। এ খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। শনিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সতর্কতার অংশ হিসেবেই চিঠিটি ইস্যু করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটিকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়া হবে না। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, 12 জুন আরব আমিরাত সরকারের কাছ থেকে খবর শোনার 3 দিনের মধ্যেই বেনজিরকে দেশে ফেরাতে যাবতীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর মোহাম্মদপুরে অপরাধীদের নির্মূলে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। সালাউদ্দিন আহমদ দাবি করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই উন্নতি হচ্ছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে
পতাকা উত্তোলন চলছে, আমরা সরাসরি যাব সেখানে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আর্মি স্টেডিয়ামে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ চলছে। দুপুর 2টায় নগরের সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ জোটের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন সমাবেশে। সমাবেশ ঘিরে দুপুর থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউস ময়দানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এর আগে একই দাবিতে অন্য বিভাগীয় শহরেও সমাবেশ করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। কলেজে পাঠিয়ে থাকেন আপনার সন্তানের একটি ভালো শিক্ষা, যে বাবা তুমি গড়ে ফিরবা না শহীদ হয়ে ফিরবা। এই যে বাংলাদেশে 2024-এর পরে সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা নাই, তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন সরকার টাকা মেরে খায় এবং আপনারা যারা শেয়ার মার্কেটে প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওদিকে তাকিয়ে খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ স্থলে আছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, সবশেষ কি অবস্থা জানাবেন? সমাবেশের এখন পর্যন্ত কারা কারা বক্তব্য দিয়েছেন, কি অবস্থা? শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন যে সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন এই সমাবেশের প্রধান অতিথি নেতা ডাক্তার শফিকুর রহমান, কর্নেল অলি আহমেদ, জামাত সেক্রেটারি পরোয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির এবং রাশেদ প্রধান, মামুনুল হক, মাওলানা মামুনুল হক, তারা সবাই উপস্থিত হয়েছেন। মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। এরই মধ্যে সবাই যারা বক্তব্য দিয়েছেন এরই মধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু সবাই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কথা বলেছেন। 70% মানুষ যে গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই রায় খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই গণভোটের রায় বাস্তবায়ন করা না হয় তাহলে তারা কিন্তু আবারও সরকার বিরোধী আন্দোলনে নামবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাজেট পরবর্তী গণবিরোধী বাজেট বলছেন তারা, যারা সমাবেশে বক্তব্য দিয়েছেন, এই ব্যাপারে তারা সরকারের সমালোচনা করছেন এবং সরকারকে একটি গণমুখী সরকার নয় বলে তারা কিন্তু এরই মধ্যে বলেছেন। এবং
এছাড়া যে জনদুর্ভোগ, বিভিন্ন কারণে যে দুর্ভোগগুলো রয়েছে সেই দুর্ভোগ মেটাতেও তারা কিন্তু আগ্রহী নয় বলে তারা অভিযোগ করছেন। সরকার জনগণের জনমুখী যে কাজগুলো সেগুলোতে আগ্রহী নয় বলে তারা সমাবেশে বক্তারা বলছেন। এবং এই সমাবেশে আর কিছুক্ষণ পরেই জামাত আমির বক্তব্য দেবেন, তিনি প্রধান অতিথি। আর কিছু ইতিমধ্যেই সকালেই তিনি খুলনা এসে পৌঁছেছেন। তারপরে তারা একটি 11 দলীয় যে বৈঠক ছিল সার্কিট হাউসে তারা সেটা করেছেন। তারপরে তারা তো এই ছিল এই সমাবেশে সব শেষ খবর। এখন আর যারা নামাজ পড়ে না। ধন্যবাদ টুটুল। খুলনা থেকে 11 দলীয় বিভাগীয় সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী টুটুল। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। ইন্টারনেট ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্যই দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী জিসানের অর্থায়নে ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ নিহত পলাশের স্বজনদের। অন্যদিকে তদন্ত শেষেই দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 12 জন রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত পলাশ। একসময় গোটা রামপুরা বাড্ডার খিলগাঁও এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। দীর্ঘ 25 বছর পর সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। জেল থেকে বের হওয়ার 1.5 মাসের মাথায় 12 জুন দুপুর 1:45টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছেই গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ। শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত ও গোসল শেষে তার মরদেহ রামপুরায় নিজ বাসায় আনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। স্বজনদের অভিযোগ, এলাকার ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী জিসান এই হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড। 12 জন গ্রুপ ছিল তারা। এই মেন হলো জিসান গ্রুপ, এখানে উলুন আছে আমাদের গুজাবাসা গ্রুপ, আবার আমাদের এলাকারও কিছু তার সাথে মিশতে আছে। 2-3 দল এখানে বিনেছে। আমাদের বাপ দাদা নানা আমরা অরিজিনালি রামপুরা স্থানীয়, এইখানে আমার বা ইন্টারনেটের ব্যবসা করতে তার সেটা করতেই পারে। অধিকতর তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। ঘটনাস্থলটা হাতিরঝিল থানা এলাকায় পড়ে। আর ওখানকার ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে মামলা সেখানে রুজু হয়েছে। শনাক্তকরণের সুবিধার্থে মামলাটা ডিবিতে স্থানান্তর করা হয়েছে এবং ডিবির যে টিম আছে তারা চেষ্টা করছে দ্রুতই সকল যারা এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্দেহভাজনকে গ্রেপ্তার করার জন্য। এ মামলায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজে সাথে থাকার জন্য ধন্যবাদ।